নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। তো বন্ধুরা, আমি চলে যাব আমার প্রথম টিপসে। এখানে আছে একটা প্লেট এবং থালা। দেখবেন আমরা অনেক সময় চাউমিন, এগরোল, মোগলাই এগুলো কিনে আনি, প্লেটে করে খাওয়া দাওয়া করি। অথবা মাছ, মাংস, ডিম রান্না করলাম, সেগুলো থালায় করে আমরা ভাত খাচ্ছি। এবার খাওয়ার পর সেই ডিম রান্না করলে অনেক সময় না সেই ডিমের একটা আষ্টে গন্ধ থালার মধ্যে থেকে যায়। তো সেই গন্ধ আমরা সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করলেও কিন্তু পরিষ্কার হতে চায় না। তো যখনই দেখবেন এরকম একটু আষ্টে গন্ধ আসছে, সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করলেও পরিষ্কার হচ্ছে না, মানে গন্ধটা রিমুভ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা একটু বেসন নিয়ে নেবেন। আপনারা বেসন অথবা আটাও নিতে পারেন। নিয়ে সেই আটা অথবা বেসনটাকে দিয়ে এইভাবে একটু ঘষে নেবেন। তাহলেই দেখবেন আপনাদের প্লেট এবং থালা থেকে যে একটা বাজে আষ্টে গন্ধ ছাড়ছিল, সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। কিছুই করতে হবে না বন্ধুরা, যখনই দেখবেন এই প্রবলেমের মধ্যে পড়েছেন তখনই এই কাজটা করবেন, দেখবেন সেই সমস্যা থেকে সমাধান অবশ্যই পাবেন। কারণ যদি এরকম প্লেট থালা দিয়ে এরকম গন্ধ আসে, বাড়িতে আত্মীয় স্বজন থাকলো, তখন কিন্তু একটা অনেকটা লজ্জার ব্যাপার। তাই আমরা সবসময় চেষ্টা করব আমাদের বাসনপত্রগুলোকে দুর্গন্ধমুক্ত রাখতে। তার জন্য এই ছোট্ট টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনাদের বাসনপত্র থেকে কখনোই কিন্তু কোনো আষ্টে গন্ধ ছাড়ছে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে আমি একটা পেন নিয়ে নিয়েছি। তো আমরা সাধারণত মহিলারা যারা রান্নাবান্না করি, দেখবেন মাসের জিনিস যখন ফুরিয়ে যায়, পেনের সাহায্যে আমরা একটা কাগজের মধ্যে লিখতে থাকি যে কোনটা কোনটা ফুরিয়ে যাচ্ছে, মাসের শেষে সেটা আনতে হবে। এবার পেনটা না অনেক সময় দেখবেন যেখানে রাখছি সেখানে খুঁজে পাওয়া যায় না, চারিদিক থেকে মানে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, অনেকটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তো আমরা কি করব? বিশেষ করে দেখবেন ফ্রিজের কাছেই বেশি রান্নাবান্নার জিনিসপত্র আমরা বের করি, খোলামেলা করি। তো একটা ডাবল সাইডের টেপ নিয়ে নেব। ডাবল সাইডের টেপটাকে আমরা কিন্তু এই ঢাকনার মধ্যে, পেনের যে ঢাকনাটা আছে সেই ঢাকনার পেছন দিকটায় এইভাবে আটকে দেব। আটকে দিচ্ছি কেন? ওই যে ফ্রিজের কথাটা বললাম, ফ্রিজের মধ্যে যেহেতু খাবার দাবার বারবার বের করতে যেতে হয়, অনেক খাবার দাবার কিন্তু ফ্রিজেই থাকে, তার জন্য ফ্রিজের ডোরে অথবা আমাদের যে ডোরটা থাকে সেই ডোরের পেছনে যে কোনো একটা জায়গায় আপনারা এই ঢাকনাটাকে আটকে দেবেন। তো এই ঢাকনাটা যেখানে রাখছেন, এটা রাখার ফলে কি হচ্ছে, আপনাদের একটা ভীষণ উপকার হবে। সেটা হলো পেনটাকে যখনই লিখছেন, লেখার পর যেখানে ঢাকনাটা আছে সেখানেই আপনারা রাখবেন। অতএব পেনটা হারিয়ে যাওয়ার কোনো সমস্যা হবে না। যে পেনটাকে এক্সট্রা টাইমে আবার খুঁজে বেড়াতে হচ্ছে, দরকার মতো লিখতে পারছেন না, যে একটা সমস্যা, সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না। বন্ধুরা, আমার কিন্তু ভয়েসের একটু সমস্যা হচ্ছে, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, কারণ ভীষণ একটা সর্দির ব্যাপার আছে, ঠান্ডা লেগেছে, এই জন্য কষ্ট করে ভিডিওটা দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। তো চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে সুচের ব্যবহার আমাদের প্রত্যেকটা মহিলারই হয়, কারণ জামা কাপড় ছোটো অল্প স্বল্প ছিঁড়ে গেলে সেটা আমরা বাড়িতেই সেলাই করে নিই, আর অনেকটাই সেলাই করতে হলে তখন মেশিনে বাজারে পাঠাই। তো বাড়িতে যখন ছোট ছোট কাজকর্ম করতে হয়, সুচ তো রাখতেই হয়, কিন্তু সুচগুলো এতটা ছোট হয়, হারিয়ে যায়। তো আমরা সুচগুলোকে কিভাবে কোথায় গুছিয়ে রাখবো, যার ফলে সুচগুলো কিন্তু হারাবেও না। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি পেন আছে। তো ইউজ অ্যান্ড থ্রো যে পেনগুলো, সেগুলো না, এই ধরনের যে রিফিল দেওয়া যে পেনগুলো আছে, সেই রিফিল দেওয়া পেনটাকে ব্যবহার করবেন। রিফিলটাকে বের করে নেবেন, রাখার পর এর ভেতরে এইভাবে সুচগুলোকে দিয়ে রাখবেন। এই পেছনে আটকে দিলে এটা কিন্তু খুব সেফভাবে থাকলো, যতটাই সুচ হোক কখনোই হারিয়ে যাবে না। পেনটা কোথাও রেখে দেবেন, প্রয়োজন মতো পেনটাকে হাত দেবেন, আর এইভাবে ঢাকনাটা খুলে এই মুখ দিয়ে কিন্তু সুচটা বেরিয়ে যাবে। এখান থেকে আপনারা বের করে কাজটা মিটিয়ে আবারও কিন্তু এই মুখের মধ্যে এইভাবে ভরে রেখে দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা। এখানে আছে আটা। বাজার থেকে যখন আমরা আটা কিনে আনার পর যেটা হয়, রুটি তৈরি করার সময় আমরা কিন্তু চালনি দিয়ে এটাকে চেলে নিই। চালনি দিয়ে চালার সময় যে প্রবলেমটা হয়, চলেন সেটাও বলি। অনেক সময় চালনিটা নিয়ে নিয়েছি, এখানে থালাও নিয়ে নিয়েছি, মানে যে পাত্রের মধ্যে আমরা আটাটাকে চেলে রাখবো সেটাও নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে বেশ কিছুটা আটা দিচ্ছি। আটা দেওয়ার পর এটা কিন্তু আমরা চালনিটা যদি শুধু নাড়াই, সেক্ষেত্রে আটা কিন্তু নিচেই মানে চেলে পড়ে না। তো তখন অনেকে কী করতে হবে, হাত দিয়ে এভাবে ঘোরাতে হয়। তো হাত দিতে কিন্তু সবার ইচ্ছাও করে না। তো আমরা একটা কাজ করতে পারি, যার ফলে আটাটা কিন্তু খুব সুন্দরভাবে
চালা হয়ে যাবে। এরকম মেটালের যে চুড়িগুলো আছে সেটা ধুয়ে রাখবেন, ধুয়ে চুড়িগুলোকে এইভাবে আটার মধ্যে দিয়ে দেবেন। বন্ধুরা বিশ্বাস করবেন না, খুব সহজে অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আটাটা চালা হয়ে যাবে। অনেকে কি করেন এর মধ্যে কয়েন দিয়ে দেন, মানে খুচরো যে কয়েনগুলো হয়, খুচরো কয়েন দেওয়া আমি মনে করি খুব একটা ভালো হবে না, কারণ সেটা যতই ধুয়ে নিই সেটা হাজারো মানুষের হাতে ঘুরে ঘুরে আসছে। চুড়ি যেহেতু আমাদের বাড়ির, সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আটা চালার কাজে যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদেরই অনেকটা উপকার হবে। তো বন্ধুরা আশা করছি এইভাবে কাজটা করলে আপনাদেরই অনেকটা সময় বাঁচবে, আপনাদের কাজটা অনেকটা সহজ হবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতেই পেলেন সামান্য একটা চুড়ির কামাল, চুড়ির সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু অনেকটা পরিমাণ আটা আপনারা চেলে নিতে পারছেন, কোনো সময় নষ্ট হচ্ছে না, কোনো সমস্যাও হচ্ছে না। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। এই ধরনের রিফিল আমরা প্রত্যেকেই ব্যবহার করি। এখন যেহেতু মশার উপদ্রবটা প্রচুর, রিফিলটা যখন ফুরিয়ে যায় রিফিলটাকে বাদ দিয়ে আমরা নতুন একটা এই যে তেলগুলো আনি। তো আনার দেখবেন যখনই ফুরিয়ে যাওয়ার আগের মুহূর্তে এইভাবে নিচেই একটু অংশ কিন্তু তেল থেকে যায়, এটাকে আমরা ব্যবহার করি না, এইভাবে বাদ দিয়ে দিই, নতুন রিফিল এনে আবার কাজটা মেটাই, মানে মশা তাড়ানোর জন্য এটাকে গুড নাইটে সেট করে দিই। তো আমরা কি করব, এর নিচে যেটুকু তেল আছে আমরা কোনো অংশ কিন্তু বাদ দেবো না, নষ্ট করব না কিছু। এটা কিভাবে ব্যবহার করব চলেন দেখিয়ে দিই। তো আমি কিন্তু চলে এসেছি সুইচের কাছে, চলে যাব এক্ষুনি। সুইচের কাছে গিয়ে এটা কীভাবে ব্যবহার করছেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা কি করেন, যেভাবে ব্যবহার করেন ওইভাবে উল্টো করে ব্যবহার করবেন। এইভাবে যদি গুড নাইটটাকে উল্টো করে লাগিয়ে দেন তাহলে যেটুকু তেল নিচে অবশিষ্ট ছিল সেটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে কাজে লাগিয়ে নিতে পারবো। এই টিপসটা আপনারা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কিছুটা হলেও টাকা পয়সা সেভ হবে, ফালতু খরচা হবে না, কারণ এতটা তেল নষ্ট করা তো কোনো মানে ভালো কথা না। তার জন্য আমরা উল্টো করে এটা ব্যবহার করলেও কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে, এই ফালতু তেলটুকু কিন্তু আমাদের নষ্ট করতে হবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওয় তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।